হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেন করব ডিমন স্লেয়ার সিজন 1 এর সেকেন্ড এপিসোড। আর যদি এখনো আগের এপিসোডটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন থেকে তার লিংক পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং আর দেরি না করে চলুন শুরু করি আজকের এই এপিসোডটি, যার নাম ট্রেনার সাকুনজি উরোকোদাকি। বন্ধুরা, গতবার আমরা দেখেছিলাম তানজিরোর পুরো পরিবারকে হত্যা করা হয়েছে এবং তার বোন নেজুকো একটি ডিমনে পরিণত হয়েছে, যার পর গিউ নামের এক ডিমন স্লেয়ার তাদেরকে সাকুনজি উরোকোদাকি নামের একজনকে খুঁজে বের করতে বলে, যিনি মাউন্ট সাগিরির কাছেই থাকেন। এবং পরিবারের মৃতদেহগুলোকে মাটি দেওয়ার পর তানজিরো আর নেজুকো মাউন্ট সাগিরির উদ্দেশ্যে রওনা হয়। পথে তানজিরো এক কৃষককে জিজ্ঞেস করে যে সে তার বাস্কেট আর সঙ্গে কিছু খড় এবং বাঁশ নিতে পারবে কিনা, আর কৃষক তাকে অনুমতি দিলে তানজিরো বলে যে সে টাকার বিনিময়ে এগুলো কিনে নিবে। কিন্তু কৃষক বলে যে টাকা দিতে হবে না, কারণ বাস্কেটটিতে অনেক ছিদ্র আছে। কিন্তু তানজিরো জোর করে বলে যে সে টাকা দিবেই, আর কৃষক আবার অস্বীকার করে এবং বলে যে ঝুড়ির সাথে সে খড় এবং বাঁশও ফ্রিতে নিতে পারবে। কিন্তু তানজিরো তার কথা অগ্রাহ্য করে আর বিরক্ত হয়ে কৃষক আবারও বলে যে এগুলো ফ্রিতে নিয়ে যাও। কিন্তু তানজিরো কিছু কয়েন কৃষকের হাতে জোর করে গুজে দিয়ে দৌড়ে চলে যায় আর যেতে যেতে তাকে ধন্যবাদ দিতে থাকে। কিন্তু তানজিরো এত জোরেই কয়েনগুলো রেখেছিল যে কৃষক হাতের ব্যথায় চেঁচিয়ে ওঠে, যার পর তানজিরো এক কেভের কাছে গিয়ে নেজুকোকে ডাকে। কিন্তু সে দেখে যে নেজুকো সানলাইটের ভয়ে কেভের ভেতরেও মাটিতে একটি গর্ত করে তার ভেতরেই ঢুকে আছে, যা দেখে তানজিরো বুঝে যায় যে নেজুকো সূর্যের আলোকে আসলেই অনেক ভয় পায়। আর এর কারণ ছিল যে ডিমনরা সূর্যের আলোতেই মারা যায়। তারপর তানজিরো ঝুড়িটা মেরামত করে এবং নেজুকোর কাছে সেটা নিয়ে গিয়ে জিজ্ঞেস করে যে সে এর ভেতরে ঢুকতে পারবে কিনা, কারণ তানজিরো চাইছে যে তারা দিনের আলোতেও চলতে পারুক। আর নেজুকো এই ঝুড়িতে ঢুকতে পারলে সেই ঝুড়িটা কাঁধে নিয়ে চলতে পারবে, আর এতে সূর্যের আলো নেজুকোর কোনো ক্ষতিও করতে পারবে না। এখানে তানজিরো ধীরে ধীরে কথা বলে, কারণ সে নিশ্চিত নয় যে নেজুকো তার কথা বুঝতে পারছে কিনা। কিন্তু তার কথার পরে নেজুকো গর্ত থেকে বের হয় এবং বাস্কেটে ঢোকার চেষ্টা করে, কিন্তু বাস্কেটটা তার শরীরের তুলনায় অনেক ছোট ছিল, যে কারণে সে ঢুকতে পারে না। এটা দেখে তানজিরো এক মুহূর্তের জন্য সবকিছুই ভুলে যায় আর ভাবে যে তার বোন কতটা বড় হয়ে গেছে। যার পরে সে নেজুকোকে মনে করিয়ে দেয় যে সে কিভাবে নিজের শরীর বড় করেছিল, আর জিজ্ঞেস করে সে এখন উল্টোটা মানে শরীর ছোট করতে পারবে কিনা। তারপর তানজিরো তার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিয়ে তাকে ছোট হতে বলতে থাকে, আর নেজুকো তার কথায় ছোট হয়ে বাস্কেটের ভেতরেই ঢুকে যায়। যারপর তানজিরো বাস্কেটটা তার পিঠে নিয়ে নেয় এবং নেজুকোকে সে বহন করে সূর্য থেকে বাঁচিয়ে পাহাড়ের দিকে রওনা হয়। যাওয়ার পথে সে এক মহিলার কাছ থেকে দিক নির্দেশনা চাইলে মহিলা তাকে পথ বলে তো দেয়, কিন্তু সে তাকে সতর্ক করে দেয়, কারণ সন্ধ্যার পরে এই পথটা নিরাপদ নয়। তানজিরো বলে যে সে সাবধানে থাকবে, কিন্তু যখন সে চলে যাচ্ছিল তখন মহিলা তাকে আবার বলে যে সম্প্রতি এখানে অনেক মানুষই নিখোঁজ হয়েছে, তাই সে তাকে আবারও সাবধান থাকতে বলে। রাতে তানজিরো আর নেজুকো জঙ্গলের ভেতরে একটি টেম্পল খুঁজে পায়, যেখানে আলো জ্বলতে দেখে তানজিরো ভাবে যে হয়তো তারা সেখানে কাউকে পাবে, কিন্তু ঠিক তখনই সে রক্তের গন্ধ পায় এবং টেম্পলের দিকে দৌড়ে যায়, এই ভেবে যে হয়তো কেউ আহত হয়েছে, কারণ এই পাহাড়ি পথটা অনেক বিপজ্জনক। কিন্তু দরজা খুলেই তানজিরো পুরো স্তব্ধ হয়ে যায়, কারণ ভেতরেই ছিল একটা ডিমন যে একাধিক মৃতদেহ খাচ্ছিল। ডিমনটা প্রথমে মনে করে যে তানজিরো হয়তো নিজেও কোনো ডিমন এবং তানজিরোকে তার এলাকা থেকে চলে যেতে বলে। তানজিরো এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে আর রক্তের গন্ধে নেজুকোর মুখে লালা চলে আসে। ডিমন বুঝতে পারে যে এখানে কিছু একটা সমস্যা আছে আর জিজ্ঞেস করে যে তারা দুইজনই মানুষ কিনা। তারপর ডিমনটি হঠাৎ করেই তানজিরোর ওপর ঝাঁপিয়ে পড়ে আর তানজিরো আত্মরক্ষায় তার হ্যাচেট দিয়ে ডিমনের গলায় কাট মারে। এতে ডিমন হালকা একটু ইমপ্রেস হয় আর তার শক্তিশালী রিজেনারেশন দেখিয়ে সে কয়েক সেকেন্ডের মধ্যেই তার ক্ষতটি সারিয়ে ফেলে, যা তানজিরো অবাক হয়ে দেখছিল। কিন্তু তখনও নেজুকো মৃতদেহগুলোর দিকে তাকিয়েছিল আর তার মুখ থেকে লালা পড়ছিল। তানজিরো যখন লড়াইয়ের প্রস্তুতি নিতে যায় তখনই ডিমনটা এক অসাধারণ গতিতে অদৃশ্য হয়ে যায় আর আবার এসে তানজিরোকে ধরে ফেলে, যেটার জন্য তানজিরো কোনোভাবেই প্রস্তুত ছিল না। আর এতে তানজিরো বুঝতে পারে যে এই ডিমনটা আসলে কতটা দ্রুত এবং কতটা শক্তিশালী। ডিমন বলে যে আগের ট্রিক আরেকবার কাজ করবে না, যার মানে তানজিরো তার হ্যাচেট দিয়ে তাকে আঘাত করলেও ডিমনটা তা ঠিকই সামলে নেবে। আর ঠিক যখনই সে তানজিরোকে মেরে ফেলতে যাচ্ছিল, নেজুকো যে তানজিরোর শব্দ শুনে নেয়, রক্তের গন্ধ উপেক্ষা করে তার ভাইকে বাঁচাতে ছুটে আসে আর ডিমনের মাথা এক লাথিতেই ধর থেকে আলাদা করে দেয়। প্রথমে তানজিরো অবাক হয় যে নেজুকো একটা ডিমনকে মেরে ফেলেছে, কিন্তু পরে সে চিন্তা করে যে এটা ঠিকই হয়েছে, কারণ সে ছিল একটি মানুষ খেকো ডিমন। কিন্তু তারপরে ডিমনের শরীরটা তানজিরোকে ধরতে যায়, যা নেজুকো দেখে ফেলে এবং আবারও লাথি মেরে সে শরীরটাকে সরিয়ে দেয়। তানজিরো এ দেখে অবাক হয় যে শরীরটা মাথা ছাড়াই নড়ছে, কিন্তু তাকে আরো বেশি অবাক করে তোলে যখন ডিমনের মাথাটা কথা বলা শুরু করে। মাথাটি বলে যে সে আগেই বুঝেছিল যে কিছু একটা গন্ডগোল আছে আর বিরক্তি প্রকাশ করে যে একটা ডিমন একজন মানুষ
মানুষের সাথে ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই ডিমনের বডিটা নেজুকোর উপর আক্রমণ করে দেয়, আর যখন তানজিরো নেজুকোকে সাহায্য করতেই যাচ্ছিল তখনই মাথাটা যার হাত গজিয়েছে তানজিরোকে আক্রমণ করে, আর তানজিরো কোনো মতে তার হ্যাচেট দিয়ে সে কামড় ঠেকিয়ে ধরে। শরীরটা নেজুকোকে কয়েকবার আঘাত করে জঙ্গলে ছুঁড়ে ফেলে দেয়, আর মাথাটা হ্যাচেটটা নেওয়ার জন্য হ্যাচেটের হ্যান্ডেলে তার চুল পেঁচিয়ে ধরে। কিন্তু এতে তানজিরো আসলেই রেগে যায়, আর সে তার সমস্ত শক্তি দিয়ে ডিমনটাকে হেডবাট করে, যার ফলে তার কপাল লাল হয়ে যায় আর সে স্টান্ড হয়ে যায়। আর যদি আপনারা এখনো না জানেন, তানজিরোর কপাল আসলে অনেকটাই পাথরের মতোই শক্ত, যা সম্পর্কে ব্যাখ্যা আমরা সামনের এপিসোডগুলোতেই জানতে পারবো। যাই হোক, ডিমন সেই অবস্থাতে থাকতেই তানজিরো তার চুল ধরে আরেকবার তাকে হেডবাট করে, তারপর তার হ্যাচেটটি গাছের দিকে ছুঁড়ে দেয়, যেখানে ডিমনের মাথা আটকে যায়, কারণ তার চুল এখনো সেই হ্যাচেটের সাথে পেঁচানো ছিল। এরপর তানজিরো নেজুকোর খোঁজে একটি পাহাড়ের কিনারায় যেয়ে পৌঁছায়, যেখানে সে দেখে যে শরীরটা নেজুকোকে মারতে মারতে এখনই পাহাড় থেকে নিচে ফেলে দিবে। আর কোনো দেরি না করেই তানজিরো শরীরটাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, আর তার সাথে সে নিজেও নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু নেজুকো তার ভাইকে ধরে ফেলে, আর শরীরটা সেখান থেকে পড়ে গিয়ে পাথরের ওপর পড়ে মরে যায়, এবং ডিমনের মাথাটাও শরীরের ব্যথা অনুভব করে এবং অজ্ঞান হয়ে যায়। এরপর ছুরি হাতে তানজিরো সেই অচেতন ডিমনটির মাথা খুঁজে বের করে এবং তাকে মারার প্রস্তুতি নেয়। আর এখানেই তানজিরো বুঝতে পারে যে এটা ছাড়াও আরো অনেক ডিমন আছে, কারণ সে তার বাড়ি থেকে যে গন্ধ পেয়েছিল সেটা এই ডিমনের নয়, অন্য কারো। কিন্তু যদিও এই ডিমনের সাথে তার কোনো সম্পর্ক নেই, তানজিরো ভাবে যে যদি সে এই ডিমনকে এখানেই না মারে তবে এটা আরো মানুষকে মেরে ফেলবে এবং খেয়ে ফেলবে। সে নিজেকে বোঝাতে চেষ্টা করে যে তাকে এটাকে মারতেই হবে যাতে অন্যদের জীবন বাঁচানো যায়, কিন্তু তবুও ডিমনকে মারতে সে দ্বিধা করে এবং সে এতটা সময় নিয়ে নেয় যে তার পেছনে একজন লোক হাজির হয়ে যায়। লোকটি তানজিরোকে বলে যে এই ছুরি দিয়ে ডিমনটিকে মারা যাবে না, আর যখন তানজিরো জিজ্ঞেস করে যে তাহলে এটাকে কিভাবে মারতে হবে, লোকটি শুধু বলে যে সে যেন নিজের বুদ্ধি ব্যবহার করে, অন্যের ওপর নির্ভর না করে। যারপর তানজিরো একটি পাথর তুলে নেয় এবং সে জানে যে ডিমনের মাথাটাকে এখন তার বারবার আঘাত করতে হবে, যা হবে অনেক কষ্টকর একটি মৃত্যু। তাই তানজিরো এখানে থেমে যায় এবং ভাবে যে এমন কিছু কি নেই যা দিয়ে এটাকে এক আঘাতেই মেরে ফেলা যাবে। তখন লোকটি তানজিরোর গন্ধ অনুভব করে এবং বুঝতে পারে যে এই ছেলেটা এতটাই নরম মনের যে সে একটি ডিমনকে পর্যন্ত মারতে পারছে না। লোকটি তখন ভাবতে থাকে এই ছেলেটার সহানুভূতি ডিমনদের প্রতিও ছড়িয়ে পড়েছে, গিউ এই ছেলেটা সফল হবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এই লোকটা তিনি যার কথা গিউ বলেছিল। এরপরই ডিমনটি জেগে ওঠে এবং বুঝতে পারে যে তার শরীর ইতিমধ্যেই মারা গেছে, আর সে তানজিরোকে দেখেই রেগে যায় এবং তাকে ধরে মারতে চায়। কিন্তু যখন সূর্য ওঠে সাথে সাথেই সেই ডিমনটা সূর্যের আলোতে পুড়ে ছাই হয়ে যায়, আর ডিমনটিকে সামান্য এই রোদেই মারা যেতে দেখে তানজিরো বুঝতে পারে যে কেন নেজুকো সূর্য থেকে লুকিয়ে থাকে। যারপর সে আতঙ্কিত হয়ে ভাবে যে নেজুকো নিরাপদ আছে কিনা। সে টেম্পলের কুটিরের দিকে দৌড়ে যায় এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে যখন সে দেখে যে নেজুকো ঝুড়ির ভিতরে আগেই বসে আছে, যাতে সূর্যের আলো তাকে স্পর্শ না করে। তানজিরো তারপর দেখে যে সেই লোকটি টেম্পলের ভেতরের মৃতদেহগুলোকে কবর দিয়ে সেখানে প্রার্থনা করছে। যারপর লোকটি নিজের পরিচয় দেয় যে সেই হলো সাকুনজি উরোকোদাকি, এবং সে অনুমান করে যে তানজিরোই হলো সেই ছেলে যাকে গিউ পাঠিয়েছে। তানজিরো নিজের এবং নেজুকোর পরিচয় দিতেই যাচ্ছিল, কিন্তু সাকুনজি তাকে সেখানেই থামিয়ে দিয়ে জিজ্ঞেস করে যদি তোমার বোন কোনো মানুষকে খেয়ে ফেলে তাহলে তুমি কি করবে। এই প্রশ্ন শুনে হতবাক তানজিরো কোনো উত্তর দিতে না পারলে সাকুনজি তার মুখে একটি জোরালো চর বসিয়ে দেয়, কারণ সে চিন্তা করতে অনেক বেশি সময় নিচ্ছিল। সাকুনজি তাকে তিরস্কার করে কারণ সে একটি ডিমনকে পর্যন্ত মারতে দ্বিধা করছিল। সে বলে যে তানজিরোর উত্তরটি না দিতে পারার কারণ হলো তানজিরোর সংকল্পের অভাব আছে, মানে সে তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আর তাকে বলে যে সঠিক উত্তরটি হলো যদি নেজুকো কাউকে খেয়ে ফেলে তবে তাকে প্রথমে নেজুকোকে মারতে হবে, তারপর নিজেকে মারতে হবে। সে বলে তোমার ডিমন হয়ে যাওয়া বোনের সাথে ভ্রমণ করার মানে এটাই। কিন্তু সাকুনজি তাকে সতর্ক করে দেয় যেন এই ঘটনাটা কোনোভাবেই না ঘটে, আর তানজিরোকেই নিশ্চিত করতে হবে যে নেজুকো কখনোই যেন কোনো নিরীহ মানুষের জীবন না নেয়। এখন সাকুনজি কেন নেজুকো একটি ডিমনকে বেঁচে থাকতে দিচ্ছিল তা আমরা একটু পরেই জানতে পারবো। আপাতত এখানে তানজিরো সাকুনজির সাথে একমত হয়, যারপর সাকুনজি তাকে বলে যে সে তানজিরোকে পরীক্ষা করবে এটা দেখার জন্য যে সে ডিমন স্লেয়ার করে জয়েন করার যোগ্য কিনা, এবং তাকে বলে যে নেজুকোকে বহন করে তার পিছনে পেছনে আসতে। যারপর সারা দিন ধরেই তানজিরো সাকুনজির পেছনে দৌড়ায়, যে হালকা একটু দূরত্ব বজায় রেখেই দৌড়াচ্ছিল। তানজিরো ভাবে যে লোকটির বয়স আসলে কত হবে এবং সে এত দ্রুত কিভাবে চলে যাচ্ছে যখন তার পায়ের কোনো আওয়াজই পাওয়া যাচ্ছে না। এর মধ্যে তানজিরো নেজুকোর কাছে ক্ষমা চায়, কারণ তানজিরো দৌড়ানোর সময় নেজুকো ঝুড়ির ভিতরে অস্বস্তিতে আছে এবং তানজিরো তাকে ধৈর্য ধরতে বলে। তখন তানজিরোর মনে পড়ে যে ধৈর্য তো নেজুকোর জন্ম থেকেই অনেক বেশি। সে মনে করে দেখে সেই সময়টা যখন নেজুকো বারবার তার ছেঁড়া কিমোনো নিজে নিজে সেলাই করত, এবং তানজিরো যখন তাকে
তাকে নতুন কিমোনো কিনে দিতে চাইতো তখন নেজুকো সবসময় বলতো যে এটা সে নিজেই সারিয়ে নেবে এবং সে বলতো তার জন্য নতুন কিমোনো না এনে তার ছোট ভাই বোনদের জন্য ভালো মন্দ খাবার আনতে। তানজিরো এই স্মৃতিতে কাঁদতে শুরু করে এবং প্রতিজ্ঞা করে যে নেজুকোকে সে আবারও মানুষে পরিণত করবেই, যারপর সে তাকে একদিন সুন্দর একটি কিমোনো কিনে দিবে এবং তার ভাই বোনদের জন্য যা যা করতে চেয়েছিল তা সবকিছুই সে নেজুকোর জন্য করবে। সন্ধ্যা নামার সাথে সাথে ক্লান্ত তানজিরো সাকুনজির বাড়ির কাছে পৌঁছায়। সে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করে যে সে পরীক্ষায় পাশ করেছে কিনা। এই প্রশ্নের জবাবে সাকুনজি শুধু বলে যে পরীক্ষাটি এখন শুরু হবে এবং তারা পাহাড়ে উঠবে। যা শুনে তানজিরো চিৎকার করে ওঠে। তারা নেজুকোকে সাকুনজির ঘরে রেখে যায় এবং সাকুনজি বলে যে তানজিরো যতক্ষণ পরীক্ষা দিবে ততক্ষণ নেজুকো তার যত্নেই থাকবে। নেজুকোকে নিরাপদে এবং ঘুমন্ত অবস্থায় সেই ঘরে রেখে সাকুনজি আর তানজিরো পাহাড়ে উঠতে শুরু করে। তানজিরো এখনো দৌড়ের ক্লান্তিতে কষ্ট পাচ্ছে এবং তার মাথাও ঘুরছে। তখনই হঠাৎ সাকুনজি থেমে যায় এবং তানজিরোকে বলে যে তানজিরোর পরীক্ষা হলো ভোর হওয়ার আগেই তার পাহাড় থেকে নেমে সাকুনজির বাসায় পৌঁছাতে হবে। যা বলার পরই সাকুনজি অদৃশ্য হয়ে যায়। প্রথমে অবাক হলেও তানজিরো ভাবে যে হয়তো সাকুনজি মনে করেছে যে তানজিরো পথ হারিয়ে ফেলবে, তাই সে এমন ধরনের পরীক্ষা দিল। আর সে বিশ্বাস করে তার তীক্ষ্ণ ঘ্রাণশক্তি দিয়ে সে পাহাড় থেকে ভোরের আগেই নেমে আসতে পারবে। কিন্তু সে যখন নিচে নামতে থাকে তখনই সে একটি দড়িতে পা ফেলে, যেটা ছিল একটা ফাঁদ, এবং এরপরই তার মুখে ফাঁদ থেকে কিছু পাথর ছুটে এসে লাগে, যার ধাক্কায় তানজিরো একটি গর্তে পড়ে যায়। তার আশা দ্রুতই ভেঙে পড়ে যখন সে বুঝতে পারে যে এই পাহাড়ে অসংখ্য পরিমাণে ফাঁদ লুকানো আছে। তারপর আরেকটি ফাঁদে আহত হওয়ার পর তানজিরো বুঝতে পারে যে যদি এমন চলতেই থাকে তবে সে সময় মতো নিচে নামতে পারবে না। আর সে এটাও লক্ষ্য করে যে পাহাড়ের হালকা বাতাসের কারণে তার শ্বাস নিতেও অনেক কষ্ট হচ্ছে, আর এই কারণেই তার মাথা ঘুরছিল। পাহাড় থেকে নামার আগে তানজিরো গভীর একটি শ্বাস নেয় এবং নিজেকে স্থির করে এবং পাহাড়ের গন্ধগুলোকে ফাঁদের গন্ধ থেকে আলাদা করতে থাকে। পরিষ্কার একটি পথ খুঁজে নিয়ে সে নামা শুরু করে এবং ফাঁদগুলোকে এড়াতে থাকে। সে বুঝতে পারে যেই ফাঁদগুলো মানুষের হাতে তৈরি সেগুলোতে মানুষের গন্ধ থাকবেই, মানে সেগুলোকে সে আলাদা করে চিহ্নিত করতে পারবে। কিন্তু তা বলেই যে সকল ফাঁদ থেকে সে জাদুর মতো বেঁচে যাবে তা নয়। সে একটা বাঁশের তৈরি ফাঁদে পা দিয়ে তা থেকে আঘাত পেয়ে যায়, যার মধ্যে কোনো মানুষের গন্ধ ছিল না। তবুও সে নেজুকোর কথা ভেবে নিজেকে চালিয়ে যেতে বাধ্য করে। ভোরের আলো ফোটার সময় সাকুনজিকে নেজুকোর যত্ন নিতে দেখা যায়, আর তখনই সে হঠাৎ তার দরজার দিক থেকে কিছু একটা অনুভব করে। দরজাটি খুলতেই সে দেখে যে তানজিরো রক্তাক্ত এবং আহত অবস্থায় তার দরজার সামনে দাঁড়িয়ে শুধু বলছে আমি ফিরে এসেছি। যার পরই সে জ্ঞান হারায়। তাকে সফল হতে দেখে সাকুনজির মনে পড়ে যায় সেই লেটারের কথা যা গিউ তাকে পাঠিয়েছিল। লেটারে গিউ প্রথমেই হঠাৎ করে অনুরোধ করার জন্য ক্ষমা চায়, যার পর সে লেখে আমি আপনার কাছে এক ছেলেকে পাঠাচ্ছি যে ডিমন স্লেয়ার হতে চায়। সে এতটাই সাহসী ছিল যে সে আমাকে খালি হাতে চ্যালেঞ্জ করেছিল। একটা ডিমন তার পরিবারকে হত্যা করেছে, আর বেঁচে থাকা ছোট বোনটাও একটি ডিমন হয়ে গেছে। তবে আমি নিশ্চিত হয়েছি সে কোনো মানুষের ক্ষতি করবে না। এই দুইজনের মাঝে আমি বিশেষ কিছু একটা অনুভব করেছি। ছেলেটার আপনার মতোই ঘ্রাণশক্তি অনেক ভালো, তাই হয়তো সে আপনার উত্তরসূরি হতে পারবে। আমি জানি এটি একটি স্বার্থপর অনুরোধ, তবুও দয়া করে সহ্য করবেন। আমি আশা করি আপনি নিজের যত্ন নেবেন। আপনার অনুগত তোমিওকা গিউ। আর এরপর সাকুনজি কিছুক্ষণ তানজিরোর দিকে তাকিয়ে থেকে বলে আমি তোমাকে আমার ছাত্র হিসেবে গ্রহণ করলাম কামাদো তানজিরো। আর এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ডিমন স্লেয়ার সিজন 1 এর সেকেন্ড এপিসোডের এক্সপ্লেনেশন। আশা করি আপনারা পছন্দ করেছেন, আর যদি করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে আপনাদের অ্যানিমে লাভার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এই পুরো সিজনের এক্সপ্লেনেশনটা দেখতে চাইলে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকডকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, কারণ আমরা ফুল সিরিজটাই এক্সপ্লেন করব। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।